আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতির গল্প, এই অধ্যায়ে আজকে পর্ব 7। যারা প্রথম থেকে ষষ্ঠ পর্ব দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নপত্র যারা এখনো সমাধান পাওনি, আমি তোমাদের সেই প্রশ্নপত্রের সমাধান প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে তোমাদের প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র ও সমাধান এবং সিলেবাসগুলো পেয়ে যাবে। সেই প্লেলিস্ট চেক করলে তোমরা সকল বিষয়ের প্রশ্নপত্র নমুনা সমাধান পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে তোমাদের বইয়ের 212 পৃষ্ঠা পর্যন্ত সমাধান এবং বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব 213 পৃষ্ঠার জোড়ায় কাজ 2 থেকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে লিখেছে জোড়ায় কাজ 2। নিচের ছবিতে বইটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বইটিকে মলাট দিতে কী পরিমাণ কাগজ লাগবে, যেখানে কাগজের চারিদিকে নীল অংশ 2 সেন্টিমিটার চওড়া। অর্থাৎ শিক্ষার্থীরা, এই যে বইটি এখানে বলছে যে মলাট দিতে হলে কী পরিমাণ কাগজ লাগবে। তো এখানে তারা এই যে বইটির যেই দৈর্ঘ্য সেটি দিয়েছে 10 সেন্টিমিটার। এই যে এই সাইড হচ্ছে 10 সেন্টিমিটার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইড হচ্ছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এই সাইড হচ্ছে প্রস্থ 6 সেন্টিমিটার আর বইটির উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এইটুকু, এই যে সাদা অংশটুকু হচ্ছে তাদের এই উচ্চতা। তো এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে আমরা যে বইটির মলাট দিব, অর্থাৎ এই যে বইটির মলাট, সেটি আমরা কত কি পরিমাণ কাগজ লাগবে, এই মলাট দিতে হলে আমাদের কী পরিমাণ কাগজ লাগবে, এবং যে বলছে নিচে যে কাগজের চারিদিকে নীল অংশ 2 মিটার আর 2 সেন্টিমিটার চওড়া থাকবে। অর্থাৎ এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এই 2 সেন্টিমিটার চওড়া থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই জোড়ায় কাজ 2 এর সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের এখানে আমি এই সমাধানটি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এইটি একটি বইয়ের এই যে মলাট, সেই মলাটের চিত্রটি। তো এখানে এই যে 2 মিটার চওড়া বলছে যে থাকতে হবে, এই যে 2 মিটার চওড়া বইটি থাকতে হবে, এইভাবে 2 মিটার চওড়া এইভাবে চতুর্দিকে থাকতে হবে, এটি প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। আর এই যে বইটির যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ছিল, আর কি বলছে, এই বইটি প্রস্থ ছিল 6 সেন্টিমিটার, এই যে 6 আর এই যে 10 সেন্টিমিটার বইটি, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে এই অতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তো তারপর এখানে আমি লিখেছি বইটিকে মলাট দিতে যেই পরিমাণ কাগজ লাগবে তা নির্ণয় করতে কাগজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যে বইটি, এই বইটির যদি আমরা মলাট যে পরিমাণ কাগজ লাগবে, অর্থাৎ এই যে মলাট দিতে চাই, তাহলে যে পরিমাণ কাগজে লাগবে সেটা যদি আমরা নির্ণয় করতে কাগজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে সেই বইটির মলাট আমরা নির্ণয় করা হয়ে যাবে, এই কথাটি বলা হয়েছে। তো আমরা লিখব এখানে বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, এগুলো হচ্ছে বইয়ের। তারপর এখানে লিখছে যে চিত্র অনুসারে কাগজের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, আমি স্ক্রিনটিকে একটু ছোট করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই যে তোমরা দেখো যে কাগজের দৈর্ঘ্য, আর আমরা এটি পেয়েছি কি
বইয়ের দৈর্ঘ্য, বইয়ের প্রস্থ, বইয়ের উচ্চতা। আর আমি এই তো এই যে আমি এখানে যে কাগজের দৈর্ঘ্য লিখেছি 2+6+4+6+2, এটা কি এই যে তোমার উপরে লক্ষ্য করো, এই যে 2, তারপর 6, স্ক্রিনটিকে আরেকটু ছোট করলে তোমরা সুবিধা হবে বলতো। তো এই যে কাগজের দৈর্ঘ্য 2, তারপর এই যে 6, তারপর যে 4, তারপর এইটুকু হচ্ছে 6, আবার এইটুকু হচ্ছে 2। তো এই সব সংখ্যাগুলো আমরা যোগ করি, তাহলে এই সাইড হবে কাগজের দৈর্ঘ্য। তাহলে এই যে আমি লিখছি 2+6+4+6+2 সেন্টিমিটার। তাহলে আমরা এগুলোকে যোগ করলে পাবো 20 সেন্টিমিটার, অর্থাৎ এই 20 সেন্টিমিটার হচ্ছে কাগজের দৈর্ঘ্য। তারপর যে কাগজের প্রস্থ, তাহলে কাগজের প্রস্থ এই যে এখানে যে 2+10+2+2 সেন্টিমিটার, অর্থাৎ এই যে চিত্রটি লক্ষ্য করো, এই যে এই সাইড হচ্ছে 2+10+2, এই সাইড হচ্ছে কাগজের প্রস্থ, আর এই সাইড হচ্ছে কাগজের দৈর্ঘ্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই কাগজের প্রস্থ 2+10+2 সেন্টিমিটার, তাহলে যোগ করলে আমরা পাবো 14 সেন্টিমিটার। অতএব লিখবো আমরা যে কাগজের ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি কাগজ হয় কাগজের ক্ষেত্রফল, দৈর্ঘ্য, আর যদি কাগজ হয় তাহলে কাগজের প্রস্থ। তারপর এই যে কাগজের দৈর্ঘ্য আমরা একটু আগে বের করে নিয়েছিলাম কত, 20 সেন্টিমিটার। তাহলে এই যে কাগজের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার লিখবো, আর কাগজের প্রস্থ পেয়েছিলাম 14 সেন্টিমিটার, এইখানে লিখবো কাগজের প্রস্থ 14 সেন্টিমিটার। তাহলে যদি আমরা গুণ করি 20 এবং 14, তাহলে পাবো 280 বর্গ সেন্টিমিটার। এটি হবে অ্যান্সার। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো, জুড়ে কাজ 2 বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তারপর এখানে বলেছে তোমার পাঠ্যপুস্তকগুলো রঙিন কাগজ, সাদা পুরানো ক্যালেন্ডার নিয়ে মলাট দিয়ে রাখতে পারো। অর্থাৎ পাঠ্যপুস্তকে যে রঙিন বা সাদা বা পুরাতন ক্যালেন্ডার দিয়ে যে বই, তোমরা সেই বইয়ে মলাট লাগাতে পারো, এটি বলছে। তারপর প্রিয় শিক্ষার্থীরা ত্রিমাত্রিক মডেল তৈরি ও পরিমাপ, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ত্রিমাত্রিক মডেল তৈরি পরিমাপ। এই যে আর এখানে লিখছে যে অনুরূপ আরও কিছু ত্রিমাত্রিক মডেল তৈরি ও পরিমাপ করো। তারপর এখানে লিখছে যে বক্সে বক্সে বন্দি বাক্স, ত্রিমাত্রিক বস্তুর আয়তনের পরিমাপ, কোণাকৃতির বাক্স তৈরি। অর্থাৎ শিক্ষিতা আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে এখানে কি চিত্র দিয়েছে, এই চিত্র হচ্ছে কোণাকৃতির কি করছে, বক্স তৈরি করছে, কোণাকৃতির বক্স তৈরি করছে। তাহলে আমরা দেখি কিভাবে বক্স তৈরি করে। তো প্রথমে এই যে 1 নম্বর দিয়েছে যে কাগজে এঁকে নাও। অর্থাৎ প্রথমে আমরা এইভাবে একটি কাগজ নেব, কাগজ নেওয়ার পর যে এই যে আকৃতি, এই আকৃতিটি আমরা এই কাগজের উপর দাগ দিব, এইভাবে দাগ দিব। তারপর কি করবো, 2 নাম্বার এই যে কাগজ কেটে আলাদা করো। অর্থাৎ এই যে আমরা এখানে যেই দাগ দিব সেই দাগ অনুযায়ী আমরা কাটবো। এই যে এভাবে যদি কাটি তাহলে আমরা এই আকৃতিটি পাবো, এটি বলেছে। তারপর এই যে 3 নাম্বার, আমরা যদি 2 নম্বর এটি কাটি, তারপর যে চিত্রের মতো বাজ করো। এই যে এখানে চিত্রের মতো বাজ করা হচ্ছে, অর্থাৎ এই সাইড, তারপর এই যে এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড বাজ করব। এই যে চিত্রে দেখানো হয়েছে এইভাবে আমরা বাজ করব। তারপর এই যে 4 নম্বর কি করব, স্কচ টেপ ব্যবহার করব। অর্থাৎ যে কোনো আটা বা টেপ দিয়ে আমরা সেটিকে জোড়া লাগিয়ে বক্স বানানো হয়ে গেছে। তো আইএফপি শিক্ষিতা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি আমরা এই এই চিত্রগুলো লক্ষ্য করি তাহলে আমরা এই বক্সটি বানাতে পারবো। তারপর নিচে কি লিখেছে, চলো উপরে নির্দেশনা অনুসারে কাগজ কেটে গোলকাকৃতির বাক্স তৈরি করি। তো এখানে যে প্রথমে দিয়েছে, প্রথম একটা কাগজ বা পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ নিয়ে নির্দিষ্ট একক দৈর্ঘ্য নিয়ে স্কেল ও পেন্সিলের মাধ্যমে 1 নং নির্দেশনার মতো 6টি বর্গ আবৃত অঙ্কন করি। অর্থাৎ প্রথমে বলছে যে একটা কাগজ দিব, তারপর এই কাগজ নিয়ে আমরা এই যে
যে বক্রাকৃতির মতো আমরা 6টি এভাবে চিত্র আঁকবো। এই যে 1টি 2টি 3টি 4টি 5টি আর এই যে 6টি এইভাবে আঁকবো। তারপর কি বলছে, তারপর 2 নম্বর বলছে যে তারপর 2 নং ছবির মতো করে দাগাঙ্কিত অংশটুকু কাগজ কেটে কেটে কাগজ থেকে কেটে আলাদা করি। তো এই যে 2 নম্বর যে চিত্র দেখতে পাচ্ছি, আমরা যেভাবে দাগ দিব, এই দাগ দেওয়ার পরে আমরা এইভাবে কাগজকে এইভাবে যে দাগ বসে সেই দাগাঙ্কিত অংশগুলো এইভাবে কেটে নিব। তো কেটে নিলে আমরা এই আকৃতির মতো পাবো। তারপর কি বলছে, এখন 3 নং নির্দেশনা অনুসারে কাগজটিকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করি। তারপর এই যে 3 নং যে কাগজগুলো যে দাগ বসে সেই দাগ অনুযায়ী আমরা সেটাকে ভাঁজ করব। তারপর বলছে 4 নং নির্দেশনা অনুসারে আটা বা স্কচ টেপ দিয়ে বাক্সের তলগুলো পরস্পরের সাথে লাগিয়ে দিলেই ঘন আকৃতি বাক্স তৈরি হয়ে যাবে। এই যে আমরা এগুলো ভাঁজ করব, ভাঁজ করে যে আমরা যে কোনো আটা বা স্কচ টেপ দিয়ে এটি জোড়া দেই, তাহলে আমাদের বাক্সটি অর্থাৎ ঘন আকৃতি বস্তুটি হয়ে যাবে। তো এইটাই বলা হয়েছে। সাহেব তোমরা বুঝতে পেরেছ। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা কি বলেছে আমরা দেখি। তো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে আয়তাকার ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করা হচ্ছে। এই যে শিক্ষক এখানে ছাত্রদের কি করছে, আয়তাকার ঘনবস্তু আকৃতি বাক্স তৈরি করছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে চিত্রটি দেখছি আমরা, আয়তাকার ঘনবস্তু বাক্স তৈরি করছে। তো এখানে লিখেছে এই যে, তো প্রথমে তারা কি করবে, যে কাগজকে এটি কাগজে এঁকে নাও, অর্থাৎ যে ঘনবস্তু সেটি এভাবে এঁকে নিবে। তারপর কাগজ থেকে সেটি আলাদা করবে, আলাদা করে এরকম আকৃতি হবে। এবং তারপর কি করবে, এই যে নির্দেশনাগুলো দেখে দিয়েছে, তারপর এইভাবে এই যে বাজ অংশগুলো এভাবে আমরা কি করবো, বাজ করব। তারপর আমরা আটা বা স্কচ টেপ দিয়ে সেই জোড়া লাগিয়ে দিব, তাহলে আমাদের যে আয়তাকার ঘনবস্তুটি হয়ে যাবে। তারপর এখানে বলছে, চলো আমরা সবাই কাগজ কেটে উপরে চিত্রের মতো একটি করে আয়তাকার ঘনবস্তু আকৃতি বাক্স তৈরি করি। তো এইভাবে তোমরা চাইলে এই যে উপরে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা একটি আয়তাকার বাক্সের মতো ঘনবস্তুর মতো এই বাক্সটি তৈরি করতে পারবে। তাই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো তারপর কি বলেছে, এই যে এখানে যে বাক্সের তলগুলো পরস্পরের সাথে আটা দিয়ে লাগাতে চাও, তাহলে কাগজটি কাটার সময় পাশের চিত্র মতো খানিকটা বাড়তি অংশ সহ কেটে নাও। অর্থাৎ তোমরা যদি এই কাগজের যেই তলগুলো সেটি যদি আটা দিয়ে লাগাতে, তাহলে এইভাবে যে বাড়তি অংশগুলো এইভাবে কেটে নাও, তাহলে তোমাদের লাগাতে সুবিধা হবে। এই কথাটি এই যে এখানে বলা হয়েছে। তারপর এখানে বলেছে যে বাক্সে বাক্সে বন্দি বাক্স। তোমাদের মধ্যে অনেকেই দোকান থেকে 1 ডজন ম্যাচ বক্স কিনে থাকবে। তারপর ম্যাচ বক্সগুলোর আকৃতি কীরূপ? সবগুলো একই মাপের, তাই না? একই মাপে 12টি ছোট ম্যাচ বক্স বড় মাপের আরেকটি বক্সের মধ্যে থাকে। তোমরা কি বলতে পারো? তো এখানে ক নম্বর প্রশ্নে দিয়েছে, কোন বক্সটি প্রথমে বানানো হয়েছিল, ছোট বক্সটি নাকি বড় বক্সটি? তারপর খ নম্বর প্রশ্নে বলছে, ছোট ম্যাচ বক্স এবং বড় বক্সটির পরিমাপের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2টি প্রশ্ন দিয়েছে, এই 2টি প্রশ্নের সমাধান আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে সমাধানটুকু লিখে নিয়েছি, যে এভাবে লিখব, ম্যাচের বক্সের আকৃতি আয়তাকার ঘনবস্তুর মতো। তো প্রথমে বলছে যে ম্যাচ বক্স, সেই ম্যাচ বক্সের আকৃতি কীরকম? তো এটি একটি আয়তাকার ঘনবস্তুর মতো। তারপর সবগুলো বক্সই একই মাপের, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একই, অর্থাৎ সেই ম্যাচ বক্সগুলো সবই একই। তারপর আমরা যে ক নম্বর প্রশ্ন এটি লিখব, ছোট বক্সটির আগে বানানো হয়েছিল, এরপর 12টি ছোট বক্স একত্রে রাখার পর যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া যায় সেই অনুযায়ী পরবর্তী বড় বক্সটি তৈরি করে। এই হলো ক নম্বর প্রশ্নের
সমাধান। তারপর লিখব আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান যে 12টি ছোট ম্যাচ বক্স যে স্থান দখল করে একটি বড় বক্স সেই পরিমাণ স্থান দখল করে, অর্থাৎ 12 গুণ ছোট ম্যাচ বক্সের আয়তন সমান বড় একটি, অর্থাৎ 12টি ছোট ম্যাচ বক্সে একটি বড় ম্যাচ বক্স হয়। তাই এখানে লিখেছে অর্থাৎ 12 গুণ ছোট ম্যাচ বক্সের আয়তন একটি বড় বক্সের আয়তন। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো। তারপর এখানে বলছে প্রশ্নটির উত্তর জানার জন্য শিক্ষকের নির্দেশনা মতো লটারির মাধ্যমে গণক ও আয়তাকার ঘন বস্তুর ত্রিমাত্রিক মডেল পরিমাপ বেছে নাও। অর্থাৎ এই প্রশ্নগুলি সমাধান করতে এখানে কি বলছে যে প্রশ্নটির উত্তর জানার জন্য শিক্ষকের নির্দেশনা মতো লটারির মাধ্যমে গণক ও আয়তাকার ঘনবস্তুর ত্রিমাত্রিক মডেল বেছে নাও। তারপর বলছে অ্যাপল লটারিতে পাওয়া পরিমাপ অনুসারে ঘনবস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করে তলের ক্ষেত্রফল পরিমাপ করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করো। এবং তারপর বলছে এবার তোমাদের তৈরি করা ছোট বক্সগুলো দিয়ে শিক্ষকের নির্দেশনা অনুসারে ছবির মতো সাজিয়ে বড় বক্সটি পূরণ করো। অর্থাৎ এই যে ছোট ছোট বক্স দিয়ে কি করছে একটি বক্স তৈরি করছে। তো এগুলো এই নির্দেশনা দেওয়া হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো তারপর পরবর্তী পৃষ্ঠায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছক দেওয়া আছে যে বড় বক্স পূরণ করতে প্রয়োজনীয় ছোট বক্সের সংখ্যা গণনা করে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ কি বলছে যে বড় বক্সে পূরণ করতে প্রয়োজনীয় ছোট বক্সের সংখ্যা গণনা করে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ এই ছকটি তো এখানে দিয়েছে ছোট বক্সের ক্রমিক নাম্বার অর্থাৎ 1 2 3 আর ছোট বক্সের আকৃতি যে তার দৈর্ঘ্য কত, যে প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। আর এখানে ছোট বক্সের আকার লিখবো এই কলামে। আর এখানে বড় বক্স পূরণ করতে প্রয়োজনীয় ছোট বক্সের সংখ্যা অর্থাৎ যে বড় বক্সটি পূরণ করতে আমাদের ছোট বক্স কয়টি লাগবে সেটি আমরা এখানে লিখব। তো কৃষিক্ষেত্রে আমি এখন তোমাদের এই ছকটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। তো কৃষিক্ষেত্র এই যে আমরা এইভাবে লিখব সমাধানটি যে বড় বক্সের দৈর্ঘ্য 4 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি ও উচ্চতা 2 ইঞ্চি। আমরা জানি ঘনবস্তুর আয়তন যে নির্ণয় করি তাহলে আমরা এই সূত্রটি লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা লিখব অতএব বড় বক্সের আয়তন হবে যে দৈর্ঘ্য এখানে আমরা কত পেয়েছি এই যে 4 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমরা এখানে এই যে দৈর্ঘ্যের জায়গায় 4, প্রস্থের জায়গায় 2 এবং উচ্চতার জায়গায় 2 বসিয়ে দেব। তাহলে যদি আমরা 4 গুণ 2 গুণ 2 গুণ করি তাহলে আমরা পাবো 16 ঘন ইঞ্চি। তারপরে যে এই এখানে ছকটি এভাবে সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে ছিল যে দৈর্ঘ্য 1 অর্থাৎ ছোট যে বক্সের আকৃতি সেটার দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি, উচ্চতাও 1 ইঞ্চি। তাহলে ছোট বক্সের আকার হবে অর্থাৎ এগুলো আমরা যদি গুণ করি তাহলে পাবো আমরা এই যে 1 গুণ 1 1 গুণ 1 1 অর্থাৎ 1 ঘন ইঞ্চি। তারপর এখানে যে বলছে যে বড় বক্স পূরণ করতে প্রয়োজনীয় ছোট বক্সের সংখ্যা, তো সেটি হবে 16টি। তো 16টি কিভাবে হলো এই যে আমরা উপরে লক্ষ্য করলে দেখতে পারবো যে বড় বক্সের আয়তন অর্থাৎ যে বড় বক্সটি সেই বড় বক্সের আয়তন হচ্ছে 16 ঘন ইঞ্চি। তাহলে যদি আমরা এই যে ছোট বক্সের আকার পেয়েছি 1 ঘন ইঞ্চি, যদি এইভাবে আমরা যে ছোট বক্স আমরা 16টা করি তাহলে সেই বড় বক্সটি সম্পূর্ণ অর্থাৎ পূরণ হবে। তাহলে আমরা যদি 1 করে ঘন ইঞ্চি হয় তাহলে 16 ঘন ইঞ্চি হতে 16টি লাগবে, 16টি বক্স লাগবে। তাই আমরা এখানে 16টি বসিয়ে দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর 2 নম্বরে দিয়েছিল দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। তো এর যেই ছোট বক্সের আকার অর্থাৎ আয়তন হবে সেটি আমরা কিভাবে নির্ণয় করব, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই সূত্রটি ব্যবহার করে আমরা সেটি সমাধান করব। তাহলে এই যে আমি এখানে নিচে দেখিয়ে দিচ্ছি
যে এভাবে দিবে তোমরা গুণ, 1 গুণ তারপর প্রস্থ হচ্ছে 1 আর উচ্চতা হচ্ছে 2। তাহলে যদি আমরা গুণ করি 1 একে 1 আর 2 একে 2, তাহলে এই যে 2 ঘন ইঞ্চি। তারপর এটি কীভাবে করবো, যে বড় বক্সটি পূরণ করতে মোট ছোট বক্সের সংখ্যা কত। তাহলে এই যে আমরা বড় বক্সটির আয়তন পেয়েছিলাম 16 ঘন ইঞ্চি, আর ছোট বক্সের এই দ্বিতীয়টিতে আমরা পেয়েছি 2 ঘন ইঞ্চি। তাহলে যদি আমরা এই 2 দিয়ে, অর্থাৎ এই 2 দিয়ে 16কে ভাগ করি, এইভাবে করতে পারবো, 2 দিয়ে 16কে ভাগ, তাহলে 8 দুগুণে 16, এইভাবেও আমরা পাবো। তাহলে এখানে কি লিখবো, 8টি। অর্থাৎ আমরা যদি এইভাবে যে ছোট বক্সের আকার 2 ঘন ইঞ্চি হয়, তাহলে এইভাবে আমরা 8টি ছোট বক্স দিয়ে সেই বড় বক্সটি পূরণ করতে পারবো, এই কথা বলা হয়েছে। তারপর 3 নাম্বার বলেছে, 3 নাম্বারে যে দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা এই ছোট বক্সের আয়তন কীভাবে লিখবো, এই যে আমরা সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এই যে 2 গুণ 2 গুণ আর উচ্চতা হচ্ছে 1, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 দুগুণে 4, 4 একে 4, এই যে 4 ইঞ্চি। এটি হচ্ছে ছোট বক্সের আকার। আর আমরা যদি বড় বক্সটি পূরণ করি, তাহলে কতটি বক্স দিয়ে, অর্থাৎ এই যে 4 ইঞ্চি ছোট বক্স দিয়ে আমরা কয়টি বক্স দিয়ে সেই বড় বক্সটি আমরা পূরণ করতে পারবো। তাহলে বড় বক্সটির ঘন 16 ইঞ্চি। তাহলে এইভাবে আমরা এই 16কে, অর্থাৎ 16কে আমরা 4 দিয়ে ভাগ করব, এই যে তাহলে 4 4 16, অর্থাৎ 4। আমরা যদি এইভাবে 4 ঘন ইঞ্চির ছোট বক্স দিয়ে 4টি বক্স দেই, তাহলে আমরা সেই বড় বক্সটি পূরণ হবে। এই যে এখানে 4টি। সেক্ষেত্রে আই হোপ তোমরা এই যে সবটির সমাধান বুঝতে পেরেছ। সেক্ষেত্রে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কয়েকটি ছোট বক্স আছে এবং একটি এই যে বড় বক্স আছে। এই যে ছোট বক্স কি করছে, এই যে ছোট বক্সগুলো দিয়ে এই বড় বক্সটি পূরণ করা হচ্ছে। তো এখানে কি লিখেছে, ছোট বক্সগুলোর মধ্যে যেই বক্স জায়গা কম, সেই বক্স দিয়ে বড় বক্সটি পূরণ করতে বেশি সংখ্যক ছোট বক্স প্রয়োজন। তারপর যে বড় বক্সটি পূরণ করতে গিয়ে বিভিন্ন আকারে ছোট বক্সের সংখ্যা তারতম্য হলো কেন। আর তারপর বলছে প্রথম ছোট বক্সের আয়তন কিভাবে পরিমাপ করবে। তারপর এখানে যে বলছে বড় বক্স প্রথম ছোট বক্স 16 গুণ জায়গা আছে, আর বড় বক্সের আয়তন 16 গুণ প্রথম ছোট বক্সের আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো এই যে, আর তারপরে আমরা লিখব ছোট বক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সূত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান বসিয়ে ছোট বক্সে আয়তন পাওয়া যাবে। অর্থাৎ আমরা সূত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মান বসিয়ে ছোট বক্সের আয়তন পাবো। তারপর অতএব লিখব প্রথম ছোট বক্সের আয়তন 1 গুণ 1 গুণ 1। অর্থাৎ আমরা এই যে চিত্রে দেখেছি যে প্রথম যে ছোট বক্সটি ছিল, সেই ছোট বক্সটির যে দৈর্ঘ্য ছিল 1 ইঞ্চি, প্রস্থ ছিল 1 ইঞ্চি, উচ্চতা ছিল 1 ইঞ্চি। তাহলে যদি আমরা এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করি, এই যে মান বসিয়ে, তাহলে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান বসি, তাহলে আমরা পাবো 1 ঘন ইঞ্চি। তারপর লিখব ছোট বক্সে আয়তনের তারতম্যের কারণে বড় বক্স পূরণ করতে কি গিয়ে বিভিন্ন আকারের ছোট বক্সের সংখ্যা তারতম্য হয়েছে। যে ছোট বক্সগুলোর আয়তন কম, অর্থাৎ যেই বক্স জায়গা কম দখল করে, সেই বাক্স দিয়ে বড় বাক্সটি পূরণ করতে বেশি সংখ্যক ছোট বাক্সের প্রয়োজন। সো আইএফপি শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে গেছো। তারপর কি বলা আছে, আয়তন পরিমাপ কেন একক প্রয়োজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 ঘন একক, অর্থাৎ এই যে ছোট বক্স, এই ছোট বক্সের দৈর্ঘ্য 1, প্রস্থ 1 ইঞ্চি 1, তো তাহলে তার এর ঘন একক হচ্ছে 1 ঘন একক, অর্থাৎ একক। তারপর এখানে বলছে যে এই যে 1 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, উচ্চতা হচ্ছে 1 সেমি এবং প্রস্থ হচ্ছে 1 সেমি। তাহলে এই হবে 1 ঘন সেমি। আর তারপর এখানে হচ্ছে ইঞ্চি, 1 ইঞ্চি উচ্চতা, প্রস্থ 1 ইঞ্চি, দৈর্ঘ্য 1 ইঞ্চি, তাহলে 1 ঘন ইঞ্চি।
তারপর এখানে এই যে দেখেছে 2 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি, আর এই যে দৈর্ঘ্য 2, এটা হলো প্রস্থ, আর এটা হলো উচ্চতা। তারপর এই যে এখান থেকে এই যে চিত্রটি দেখতে পাচ্ছি আমরা, এই যে 1 ইঞ্চির যে ছোট বক্সটি সেটি আমরা এইভাবে এখানে এভাবে যদি করি তাহলে এই বড় বক্সটি হবে। তাই হোক বুঝতে পেরেছ। তারপর এখানে বলেছে যে অন্য 2 পরিমাপের ছোট বক্সের আয়তনের সাথে বড় বক্সটির আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তো তারপর এখানে যে লিখেছে বড় বক্সের আয়তন 16 গুণ প্রথম ছোট বক্সের আয়তন সমান 16 গুণ 1 ঘন ইঞ্চি সমান 16 ঘন ইঞ্চি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই যে এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো আমরা সমাধানটি এভাবে লিখব। আয়তন পরিমাপে বিভিন্ন একক ব্যবহার করা হয়, যেমন ঘন সেন্টিমিটার, ঘন ইঞ্চি, ঘন মিটার। অর্থাৎ আমরা বিভিন্ন যে আয়তনগুলো আছে সেগুলো আমরা ঘন সেমি দিয়েও মাপতে পারি, ঘন ইঞ্চি দিয়েও মাপতে পারি, ঘন মিটার দিয়েও মাপতে পারি, অর্থাৎ ইত্যাদি। তারপর লিখব একক ব্যবহারের প্রয়োজনীয়। তো এখানে 1 নম্বরে দিয়েছি যে 1 নম্বরে একাধিক ত্রিমাত্রিক বস্তুর মধ্যে তুলনা, যেমন একটি বস্তুর দৈর্ঘ্য 2 ইঞ্চি, প্রস্থ 1.5 ইঞ্চি ও উচ্চতা 1 ইঞ্চি। অপর একটি বস্তুর দৈর্ঘ্য 4 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি ও উচ্চতা 0.5 ইঞ্চি। এদের মধ্যে কোনটি বড় তা নির্ণয় করতে আয়তন নির্ণয় করতে হবে। তো প্রথম বস্তুর আয়তন 2 গুণ 1.5 গুণ 1, অর্থাৎ আয়তনের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে এখানে মানগুলো দিয়েছে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে পাবো 3 ঘন ইঞ্চি। তারপর দ্বিতীয় বস্তুর আয়তন, তারপর যে দ্বিতীয় বস্তুর আয়তন আমরা পেয়েছিলাম কোথায়, এই যে দৈর্ঘ্য হচ্ছে 4, তারপর প্রস্থ হচ্ছে 10, এই যে প্রস্থ হচ্ছে 1 ইঞ্চি, এখানে একটি দশমিক হবে। তারপর এই উচ্চতা হচ্ছে 0.5 ইঞ্চি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাবো 2 ঘন ইঞ্চি। তাহলে প্রথম বস্তুটি বড়। আমরা যে লক্ষ্য করি প্রথম বস্তুটি ঘন পেয়েছি আমরা 3 ঘন ইঞ্চি, আর দ্বিতীয় বস্তুটি পেয়েছিলাম 2 ঘন ইঞ্চি। তাহলে অবশ্যই প্রথম যে বস্তু সেটি আয়তন বড় হবে, তাই এখানে লিখবো আমরা তাহলে প্রথম বস্তুটি বড়। এখন যেরূপ 1 কেজি চাল ও 1 মিটার দড়ির মধ্যে কোনটি বড় তুলনা করা যায় না, তেমন আয়তনের এককও একই না হলে তুলনা করা যায় না। তাই ঘন ইঞ্চির তুলনা ঘন ইঞ্চির সাথে ঘনমিটারের সরাসরি কোনো তুলনা হয় না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে বলছে যে আয়তনের একক একই না হলে সেটি তুলনা করা যাবে না। অর্থাৎ ঘন ইঞ্চি হলে ঘন ইঞ্চির তুলনা করতে হবে, ঘনমিটার হলে ঘনমিটারের মধ্যে তুলনা করতে হবে, ঘন সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটারের মধ্যে তুলনা করতে হবে। কিন্তু ঘন ইঞ্চির সাথে ঘনমিটারের সরাসরি তুলনা করা যাবে না, অথবা ঘনমিটারের সাথে ঘন সেন্টিমিটারের সরাসরি তুলনা করা যাবে না। সেটাকে ঘন সেন্টিমিটার অথবা ইঞ্চিতে রূপান্তর করে সেই তুলনা করতে হবে, অর্থাৎ সমান সমান থাকতে হবে, তাহলেই আমরা জানি তুলনা করা যায়। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে লিখবো, তারপর যে 2 নম্বরে দিয়েছি একটি ত্রিমাত্রিক বস্তুকে ক্ষুদ্র অংশে ভাগ করতে একক প্রয়োজন, যেমন যে 4 ঘন সেন্টিমিটার আয়তনের বস্তুকে সমান 4 ভাগে ভাগ করলে 4টি 1 ঘন সেন্টিমিটার আয়তনের বস্তু পাওয়া যায়। এখানে ঘন সেন্টিমিটারকে ভাগ করলে সরাসরি ঘন ইঞ্চি পরিমাপের বস্তু পাওয়া যাবে না। তো এই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তারপর আমরা লিখব অন্য 2 পরিমাপের ছোট বাক্সের আয়তন যথাক্রমে 2 ঘন ইঞ্চি ও 4 ঘন ইঞ্চি এবং বড় বক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই যে আমরা এখানে এগুলো মান বসিয়ে দিব, যে দৈর্ঘ্য হচ্ছে 4, তারপর প্রস্থ হচ্ছে 2 এবং উচ্চতা হচ্ছে 2 ঘন ইঞ্চি। তাহলে আমরা গুণ করলে পাবো 16 ঘন ইঞ্চি। তারপর আমরা কি লিখবো, যে এই 16কে আমরা যদি ভাঙাই তাহলে পাবো 8 গুণ 2 ঘন ইঞ্চি, 8 গুণ 2 ছোট বক্সের আয়তন। তারপর এই যে লিখবো অতএব বড় বাক্সের আয়তন দ্বিতীয় ছোট বাক্সের আয়তনের 8 গুণ। অর্থাৎ কি বলছে, যে বড় বক্সের আয়তন ছোট যেই বক্স সেই বক্সের 8 গুণ হচ্ছে বড় বক্সের আয়তন। ইহাই নির্ণয় সম্পর্ক। তারপর
যে আবার বড় বাক্সের আয়তন 16 ঘন ইঞ্চি, অর্থাৎ 4 গুণ 4। এই 16কে যদি আমরা বাংলায় 4 গুণ 4 ঘন ইঞ্চি পাবো, অর্থাৎ যে 4 গুণ তৃতীয় ছোট বাক্সের আয়তন, যে তৃতীয় যে ছোট বাক্সটি আছে সেটির আয়তন হবে 4 গুণ। অতএব বড় বাক্সের আয়তন তৃতীয় ছোট বাক্সের আয়তনের 4 গুণ। যে বড় বক্সটি আছে, যে তৃতীয় যে ছোট বক্স সেটি আমরা 4 গুণ করি, তাহলে বড় বক্সের আয়তন পেয়ে যাব। ইহাই নির্ণয় সম্পর্ক। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এটির সমাধান। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই প্রশ্নটির সমাধান। আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো তার পরবর্তী পর্বে আমরা অনুশীলন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যে নমুনা প্রশ্ন 2024 সালের দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নের প্রতিটি বিষয়ের উপর আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো পরবর্তী পর্বে আমরা অনুশীলন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।